আশা করি আমাকে দেখা যাচ্ছে আর পরিষ্কার শোনা যাচ্ছে। একদম। আচ্ছা, সব পার্টিসিপেন্টস এর আমি রিকোয়েস্ট করব, কাইন্ডলি তোমরা আপনারা আপনাদের মাইক্রোফোন আর ভিডিওস গুলোকে অফ রাখবেন। যখন আমরা কোয়েশ্চেন আনসার রাউন্ড করব তখন আপনারা ভিডিওস আর মাইক্রোফোনটাকে অন করে কোয়েশ্চেন করতে পারবেন। নমস্কার। আজ বিকেলের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আগত সকল বিশিষ্টজন, ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা শ্রদ্ধেয়া সুস্মিতা পণ্ডিত মহাশয়া, আমাদের বিশেষ অতিথি মাননীয় ডক্টর সোমদীপ্ত দাস মহাশয়, মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক বৃন্দ আর ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই। আমি আজ অনেকটা ইচ্ছাকৃতভাবেই প্রথা মেনে শুভ সন্ধ্যা বা শুভ অপরাহ্ন বলে অনুষ্ঠানটির সূচনা করলাম। তার কারণ আমরা অনেকেই হয়তো রবিবারের বিকেলে এই আলোচনা সভায় একত্রে মিলিত হতে পেরে নিজেদের ভাগ্যবান বলে মনে করতে পারি, কিন্তু পাশাপাশি এই ভার্চুয়াল স্ক্রিনটার বাইরে এমন অনেক অসহায় মানুষ আছেন যারা নিজেদের এতটা ভাগ্যবান বলে গণ্য করেন না। তাই অনেকের কাছে এই সন্ধ্যাটা হয়তো শুভ নয়। তারা হয়তো কেউ হসপিটালে বেডের জন্য লড়াই করছেন, কেউ অক্সিজেন সিলিন্ডারের যোগান দিতে হন্য হয়ে যাচ্ছেন, বা কেউ হয়তো আত্মীয় পরিজনদের খুব সদ্যই হারিয়েছেন এই মারণ ভাইরাসের দাপটে। গত বছর মার্চ মাসে সারা দেশব্যাপী লকডাউন হয়। আজ 1 বছর অতিক্রান্ত করে আমরা বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করি। আজ থেকে রাজ্যেও কার্যত লকডাউন শুরু হয়েছে। যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা হয়েছে ভাইরাসের। সে আরো দ্বিগুণ দাপট নিয়ে দ্বিতীয় ঢেউয়ে ফিরে এসেছে। গত 1 বছর করোনা অতিমারির জেরে আমাদের সাধারণ জীবনযাপন পদ্ধতির আমূল পরিবর্তন হয়েছে। মুখে মাস্ক পরাটা তাই আজকের নিউ নর্মাল। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার সুবাদে তথ্য প্রচারের ক্ষেত্রে কোনো অভাব নেই। প্রতিনিয়তই আমাদের কাছে নানা প্রকারের ফরওয়ার্ডেড সচিত্র মেসেজেস বা ভিডিও আসে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মারফত, যেখানে করোনা মোকাবিলার নানা বিধি পদ্ধতির কথা লেখা থাকে বা দেখানো হয়। কিন্তু যেটা তীব্র উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো অনেক তথ্যই কিন্তু ফেক। কাজে সঠিক তথ্য চয়ন করাটা ক্রমশই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। জনমানুষে এবং ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞান ভিত্তিক তথ্য ও উপদেশ সঠিক মাধ্যমে পৌঁছে দেওয়াটাই শিক্ষককুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব। সেই উদ্দেশ্যটিকেই মাথায় রেখে ময়নাগুড়ি কলেজের স্টুডেন্টস কাউন্সিলিং সেলের পক্ষ থেকে আস্ক দ্য ডক্টর বা ডাক্তারকে জিজ্ঞাসা করুন অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। এবং এটা ময়নাগুড়ি কলেজের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের মাঝে আমরা পেয়েছি এক প্রসিদ্ধ ও নামকরা চিকিৎসককে। গোড়াতেই বলে রাখা অপরিহার্য যে আমাদের মাননীয় অতিথি ডক্টর সোমদীপ্ত দাস মহাশয় ওনার অত্যন্ত ব্যস্ত সময়সূচি থেকে আমাদের জন্য যে এইটুকু সময় দিয়েছেন সেটার জন্য ময়নাগুড়ি কলেজের পক্ষ থেকে আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর দাসের উত্তরবঙ্গের সঙ্গে আত্মিক যোগ আছে, তাই আমরা খুবই আপ্লুত যে উনি সুদূর আমেরিকা থেকে এই সময়, আমেরিকাতে এখন ভোর 5টা বাজে, আমাদের সাথে যোগদান করেছে। কাজে বিলম্ব না করে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা করছি। সর্বপ্রথম বক্তব্য রাখার জন্য আবেদন জানাবো আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতী সুস্মিতা পণ্ডিত মহাশয়াকে। সুস্মিতা ম্যাডাম নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন গত বছরের শেষের দিকে। ওনার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটা সত্ত্বেও উনি ভগবানের দয়ায়, ডক্টরদের প্রচেষ্টায় ও নিজের আত্মবলের দ্বারা করোনাকে জয় করে ফিরে এসেছেন। তাই বলাই বাহুল্য এই অনুষ্ঠানটি অনেকটাই ওনার মস্তিষ্ক প্রসূত। ওনার অনুপ্রেরণা ছাড়া এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়তো হতো না। সুস্মিতা ম্যাডাম, আপনার বক্তব্যের মাধ্যমেই তাই এই অনুষ্ঠানটির শুভ সূচনা হোক। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে। প্রথমেই আমাদের ময়নাগুড়ি কলেজে সমস্ত বিভাগের তরফ থেকে আমাদের বিশেষ অতিথি ডক্টর সন্দীপ্ত দাস মহাশয়কে জানাই অনেক 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 অভিনন্দন। এই সময়, আমেরিকার এই সময় ভোর 5টা, এই সময়
আমাদেরকে কেউ কিছু বক্তব্য রাখতে বললে আমরা কি করতাম জানি না, আহ সত্যিকারেরই। আর তাছাড়া এই ওনার এই ব্যস্ততার মধ্যে, শিডিউলের মধ্যে আমাদের জন্য এই সুদূর আমেরিকা থেকে যে উনি টাইম বের করতে পেরেছেন, দিয়েছেন, পাশে রয়েছেন, এর জন্য কোনো প্রশংসাই হয়তো যথেষ্ট নয়। তাই আহ একটু আগে উম, আমাদের কাউন্সিলিং সেলের কনভেনারের কাছ থেকে শুনলেন, আমিও আহ, এই কোভিডে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছিলাম। তো এই সময় আহ মানসিক, শারীরিক ভাবে কিভাবে নিজেকে স্বচ্ছন্দ রাখবো, এটা আলোচনা শুরুর আগেই হয়তো আমি প্রশ্ন করে বসলাম আমি ওনাকে। এটা আমার অন্তত মানে বিভিন্ন নিউজ, বিভিন্ন খবর, বিভিন্ন আলোচনা সবকিছু একটা চাপ সৃষ্টিদায়ক মনে হয়। যে যখন ভাবিনি তখন তখন সাফার করলাম, এখন ভাবা, দেখার, বোঝার পর নিজেদেরকে মানে আহ, সমস্ত প্রোটোকল তো আছে, প্রোটোকল তো মেনেছি। এখন সেই মানার কোথায় ছিদ্র দিয়ে যে এই ভাইরাসের প্রবেশ, সেটাই মানে বোঝা, জানা, এবং নিজেকে চেয়ার আপ রাখা, এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনায় আমরা সমৃদ্ধ হব, আহ, এই আশা রাখছি। এবং আলোচনা অনেক ফলপ্রসূ হবে এই আশা রাখছি। এবং সর্বশেষ ও সর্বপ্রথমেই বিশেষ ধন্যবাদ আহ আহ আমাদের এই কাউন্সিলিং সেলের বোন সমতুল্য কোঅর্ডিনেটর ডক্টর প্রিয়দর্শিনী ঘোষ মহাশয়কে অনেক 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 ধন্যবাদ জানাই। যদিও উনি বললেন যে আমার মস্তিষ্ক প্রসূত, যাই হোক আলোচনা হয়, কিন্তু উম, এই ক্ষেত্রে বলবো কন্ট্রিবিউশন সমস্তটাই ওনার, অর্গানাইজ করার কন্ট্রিবিউশন সমস্তটাই ওনার। যাই হোক, পুনরায় সকলকে ধন্যবাদ জানাই। আলোচনা ফলপ্রসূ হোক সেটা আহ আশা রাখি। আমরা অনেক আনন্দে থাকতে পারবো, এটাই আশা রাখি। ধন্যবাদ সকলকে। ম্যাডামকে অশেষ ধন্যবাদ আমাদের সমক্ষে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমাদের বিশেষ অতিথি ডক্টর সোমদীপ্ত দাসকে অনুরোধ করছি কোভিড-19 থিংস উই শুড নো এর উপর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তবে ওনার বক্তব্য শুরুর আগে বলা অনিবার্য যে অতি স্বল্প সময়ের মধ্যে নিজের কর্মদক্ষতায় নিজের ক্যারিয়ারে একটি বিশেষ জায়গা তিনি বানিয়ে নিয়েছেন। বর্তমানে উনি ক্লিনিক্যাল ফেলো ইন হেড অ্যান্ড নেক অঙ্কোলজি অ্যান্ড মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশনে কর্মরত এলএসইউ হেলথ সায়েন্সেস সেন্টার শ্রীস্পট লুজিয়ানা ইউএসএ তে। ঠিক এর পূর্বে 2019-এ উনি ক্লিনিক্যাল রিসার্চ ফেলো হিসেবে নিযুক্ত ছিলেন ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ডক্টর সোমদীপ্ত দাস ব্যাঙ্গালোরের মণিপাল ইউনিভার্সিটির স্নাতক। তিনি সর্বভারতীয় স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষা এআইপিজি এক্সামে সেরা ফল লাভ করেন এবং কর্ণাটক রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন। তারপর তিনি লখনৌয়ের মর্যাদাপূর্ণ কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিষয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। 2013 সালে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিষয়ে তার সেরা অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্বারা পুরস্কৃত হন। 2018 সালে ডক্টর দাস রতন টাটা স্কলারশিপ পেয়ে অ্যাডভান্স ট্রেনিং এর জন্য ডিপার্টমেন্ট অফ ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে পাড়ি দেন। তার পরবর্তীতে উনি আমেরিকান একাডেমি অফ ক্রেনিও ম্যাক্সিলোফেশিয়াল সার্জনস দ্বারা মনোনীত হন এলএসইউ হেলথ সায়েন্স শ্রেফপটে হেড অ্যান্ড নেক অঙ্কোলজি অ্যান্ড মাইক্রোভাস্কুলার রিকনস্ট্রাকশনে ট্রেনিং এর জন্য। ডক্টর দাস, আমাদের ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার বক্তব্য শোনার জন্য। ওভার টু ইউ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং, সরি গুড আফটারনুন আপনাদের সবাইকে। ইন্ডিয়াতে আর্লি ইভিনিং, হোয়াট এভার ইট ইজ। থ্যাংক ইউ স্যার, আপনার ভিডিওটা কিন্তু ডক্টর দেখা ঘোষ। যাচ্ছে না স্যার, সরি ইন্টারাপ্ট করলাম। ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন আমার? না না, এখনো আপনি শেয়ার করেননি স্লাইড। ও সরি সরি। এবার দেখা যাচ্ছে? এখন অবধি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ, so good morning and good evening to everybody over there. First of all, thank you, ডক্টর ঘোষ আর আপনাদের ইউনিভার্সিটির সবাইকে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য টু স্পিক অন দিস কোভিড-19। আর we are all aware of what COVID-19 is, আর এটা কি রকম ভাবে একটা মহামারী রোগ সবার জন্য, আর কতটা ইম্পর্টেন্ট এটার ব্যাপারে জানা। তো স্যার, আপনার স্লাইডটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি আবার সরি ইন্টারাপ্ট করছি, ফর সাম রিজন স্লাইডটা দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? না স্যার, আপনার ভিডিও দেখা যাচ্ছে কিন্তু স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। ও, বাকি সবাই কি দেখতে পাচ্ছে তাহলে? হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্লাইড। হ্যাঁ ঠিক ম্যাম, আছে স্যার, দেখা যাচ্ছে ম্যাম। প্লিজ কন্টিনিউ স্যার। আমার তাহলে হ্যাঁ, বোধহয় ma'am, নেটওয়ার্ক দেখা কোনো যাচ্ছে। ইস্যুজ আছে। ওকে, সো হ্যাঁ, কোভিড-19 একটা অ্যাজ এ প্যান্ডেমিক ডিজিজ হিসাবে যেটা ডিসক্রাইব করা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে, আর তার যে কন্ডিশনস কারেন্ট সিনারিও হিসাবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের সবার জানা উচিত যে কি কি ইম্পর্টেন্ট জিনিস অ্যাজ এ টেক হোম মেসেজ সবার কাছে যাওয়া উচিত, আর কোন জিনিসগুলোকে লোকের রিউমার বা ভুল হিসাবে আহ, না শুনে যদি তারা এতটুকু জানে যে এই রোগটার ব্যাপারে কতটুকু জানা উচিত আর কিভাবে প্রিভেনশন নেওয়া উচিত, সেটা ইম্পর্টেন্ট। তো আই এম লিটল গোয়িং লেট, তো আমি আমি স্টার্ট করব প্রেজেন্টেশন সবার পারমিশন থাকলে। থ্যাংক ইউ অ্যাগেন আমাকে ডাকার জন্য এইখানে। সো এপিডেমিওলজি দিয়ে শুরু করি ফার্স্টে, যে at the end of the 2019 একটা করোনা ভাইরাস ফার্স্ট ভাইরাস নয়, এটা জাস্ট নিউ ভাইরাস নয়, এটা আগেও এই ভাইরাসটা ছিল, কিন্তু এটা একটা টাইপ অফ মডিফিকেশন অফ দ্যাট ভাইরাস যেটা এখন বেরিয়েছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য 2019 একটা নোভেল করোনা ভাইরাস যেটা আইডেন্টিফাইড হয়েছিল বিকজ অফ আ ক্লাস্টার অফ নিউমোনিয়া কেসেস ইন দ্য Wuhan city in China. And then it rapidly started spreading as an epidemic throughout China. Epidemic involves যে একটা certain population involved হয়, সেটা একটা টেরিটরিতে হতে পারে, সেটা একটা দেশের মধ্যে হতে পারে। উইদিন দ্য দেশের বাউন্ডারিজ মধ্যে থাকাটাকেই আমরা এপিডেমিক হিসেবে বলি। তো যতক্ষণ ওটা চায়না অব্দি ছিল, দ্যাট ওয়াজ অ্যান এপিডেমিক। And then once it goes out of that boundary, of that country boundary, involving multiple countries, including continents, that is when we describe something as a pandemic. So now it is almost like a global pandemic. In February 2020, the World Health Organization এটাকে designate করে as a COVID-19 or a coronavirus disease of 2019. That is why it is called COVID-19. তো ভাইরাসটা আগেই ছিল, করোনা ভাইরাস বলে এরকম ভাইরাস আছে, কিন্তু যে ডিজিজটাকে ওরা, যেটা মডিফিকেশন অফ করোনা ভাইরাস যার জন্য এই ডিজিজটা শুরু হয়েছে, সেটার নাম হিসেবে দেওয়া হয়েছিল কোভিড-19। Now, the virus that causes COVID-19 is actually a severe acute respiratory syndrome virus. Basically, বলতে যাওয়া হচ্ছে যে it is a নিঃশ্বাসের বা রেসপিরেটরি সিস্টেমে ভাইরাসে বেশি অ্যাটাক করে, and it's a severe acute type of disease, মানে খুব অল্প সময়ের মধ্যে it can cause a pneumonia. So that is how this virus is basically described. এটাকে 2019 করোনা ভাইরাসও বলা হয়। Almost 125
million confirmed cases of COVID-19 has already been reported all around the world. And there are two websites like the World Health Organization and the European Center for Disease Prevention and Control, যাদের ওয়েবসাইটে আপনারা গেলে দেখতে পারবেন যে কতগুলো ওয়ার্ল্ডে কোন দেশে, ইনক্লুডিং জনস হপকিন্সেরও ওয়েবসাইট আছে যেখানে বলতে পারা যাবে যে কোন দেশে কতগুলো পিপল আর কারেন্টলি এফেক্টেড উইথ কোভিড-19. So those are some of the good websites to do. After a slide just on the virology on this, মানে ভাইরাসের স্ট্রাকচারটার ব্যাপারে, just as a brief introduction to it, যে আমাদের যে কোনো ভাইরাসের মধ্যে একটা ডিএনএ বা একটা আরএনএ স্ট্র্যান্ড থাকে আমাদের নর্মাল হিউম্যান বিংস এর বডির সেলস এর মতন। It is also similar type of a thing. ওর মধ্যে RNA virus, it is an RNA virus, ওর মধ্যে RNA strands আছে. It is an enveloped virus. That means it has having a coat of an envelope, a protein coat. তার পুরো মানে ভাইরাসটা চারদিকে ওটা সারাউন্ডিং কোট আছে, অ্যাজ এন এনভেলপ বলা হয়। আর যখন এটাকে অ্যানালাইজ করা হয়েছে ল্যাবে, তখন দেখা গেছে যে ইট ইজ লাইক the same type of a virus that causes an acute respiratory syndrome. তো তাই জন্য আমি বলছিলাম যে it is the same type of a virus that previously used to cause an acute respiratory or SARS virus গ্রুপের ভাইরাস এটা। তো but there has been a little bit of a modifications in this virus, যার জন্য এটাকে করোনা ভাইরাস অফ 2019 বা কোভিড-19 হিসাবে বলা হয়। আর আমাদের যে কোনো বডির সেলসে ঢোকার জন্য তার মধ্যে কিছু রিসেপ্টর সেলস থাকে, বা রিসেপ্টরস গুলোর মধ্যে গিয়ে ভাইরাসটা ইউজুয়ালি গিয়ে বাইন্ড করা হয়, আর তার মধ্যে মডিফিকেশন আনা হয় সেই রিসেপ্টরটাতে, সেইভাবে ভাইরাসটা শরীরের মানে সেলসের ভেতরে ঢোকে and then they multiply. So basically there is some sort of a receptor binding gene by angiotensin converting enzyme ACE2 receptors আছে, যেটা আমাদের সবারই মধ্যে শরীরের সেলসের মধ্যে থাকে। ভাইরাস ক্যান গেট বাইন্ড টু ইট and তারপরে ভেতরে ঢুকে গিয়ে মাল্টিপ্লাই করে, রেপ্লিকেট করে, and then it causes a frank disease. The binding of the virus to the receptors is usually by the something called spike protein. এই ভাইরাস স্ট্রাকচারটাতে যদি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এর মধ্যে যে রেডিশ জিনিসগুলো আছে, দিস আর অ্যাকচুয়ালি কল দ্য স্পাইক প্রোটিন, বা এখানে যেটা দেখা হচ্ছে সেই স্পাইক প্রোটিনটা অ্যাকচুয়ালি হচ্ছে ওটা হচ্ছে দ্য মোড অফ গেটিং বাইন্ড টু দ্য রিসেপ্টর। তার মানে যে বডিতে যে রিসেপ্টরটা আছে সেটা বাইন্ড করে স্পাইক প্রোটিনের থ্রু দিয়ে, আর তারপরে এটা ভেতরে ঢোকে। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বাই উইচ দিস ভাইরাস গেটস ইনটু দ্য সেলস। দ্য ভেরিয়েন্টস অফ কনসার্ন কথাটা মানে হচ্ছে যে বেসিক্যালি আমরা আগেই বলেছি যে ভাইরাসটা এক রকমের একটা নোবেল করোনা ভাইরাস আছে, কিন্তু তার মধ্যে কিছু মিউটেশনসও বার হচ্ছে, সেই থ্রু দিয়ে এই ভাইরাসটাকে মানে তার মধ্যে ভেরিয়েশনস গুলো দেখা যাচ্ছে। তো সিমিলারলি দ্য ভেরিয়েন্টস, অনেক রকমের মিউটেশন ভেরিয়েন্টস বেরিয়েছে ওয়ার্ল্ডে, তার মধ্যে এটাও একটা। I don't want to get into the details of it, but most of the mutations in this SARS coronavirus, এর জিনোমের জন্য ভাইরালের ফাংশনিং এ কোনো ডিফারেন্স হয়নি, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ইট বিকেম আ র্যাপিডলি ইমার্জিং within the population. Our transmission rate within the people in a community has increased because of these variants. Now, the most important thing is how is it transmitted? মানে এটা কি করে ছোঁয়াচে হচ্ছে লোকদের মধ্যে, সেটা ইম্পর্টেন্ট। আমরা সবাই অনেকভাবেই জানি যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস আর the most important thing is a person to person, মানে লোক থেকে লোকের ট্রান্সমিশনটা হয়। It is a primary mean of transmission of this disease. So direct person to person respiratory transmission, মানে নিঃশ্বাসের যে মানে যে রেসপিরেটরি যে ড্রপলেটস আছে চার দিয়ে ট্রান্সমিশনটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সমিশন। এমন নয় যে অন্য থ্রু দিয়ে ওটা ট্রান্সমিট হয় না, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি ট্রান্সমিশন। সো it is also thought to occur mainly through a close range contact within approximately 6 feet or 2 meters
by respiratory contamination. তার মানে যদি কেউ কাশছে বা কেউ যদি sneeze, or the people are sneezing, then that respiratory particles can be transmitted from one person to another if that person is within 6 feet. I mean, that is why we always say to keep a distance of at least 6 or even more between two persons to prevent this respiratory particles from transmitting from one person to another. So the virus which is released in this respiratory secretions when a person with a infection, if that person coughs or if that person sneezes or বা হাঁচি দিচ্ছে বা কাশছে or can infect another person if it is inhaled and makes a direct contact with the with that person's mucous membrane. Now, SARS coronavirus can also be transmitted to longer distance through airborne route, through the inhalation of the particles that remain within the normal air over a long period of time. But is that the most important mode of transmission is still controversial, because there has been some reports that if it is in a restaurant or if you are traveling in a bus, they have highlighted that there is a potential that a longer distance airborne transmission is enclosed, and if it is not nicely ventilated, মানে যে রেস্টুরেন্টস বা যদি বাসে it is not the ventilation ঠিক না থাকে, then people have been infected with that coronavirus, which is suggestive that besides respiratory transmission, it can also be airborne. What I'm trying to say is within the air that virus might be prevailing for a longer period of time, that is actually can cause a disease to people who is inhaling that air. Then the next is viral shedding and the period of infectiousness. মানে হলো the precise interval during which an individual who is having a coronavirus infection can transmit infection to another person, that is uncertain. কতক্ষণ ধরে সেই মানুষ যে infected সে ওই ভাইরাসটা শেড করছে is important. So the potential to transmit this virus can begin prior to the development of the patient's symptoms, and it is highest early in the course of the illness. And then the risk of transmission decreases thereafter. Besides, so infective individuals, যাদের already infection আছে, but those who are showing symptoms are more likely to be contagious in the in the early stages of the illness, when this virus is actually replicating within the respiratory molecules, and that is how they stand as in a very high infectious rate during that period of time. The next is the risk of transmission. It also depends on the exposure type. So the type of the virus, the duration of the exposure, তার মানে কতক্ষণ ধরে আপনি একটা ইনফেক্টেড লোকের সঙ্গে তার পাশে আপনি দাঁড়িয়ে আছেন বা কতক্ষণ ধরে আপনি exposed, what is the preventive measures that you are having, like if you are wearing mask or you are really having some preventive measures, and some of the individual factors, যেমন what is the amount, how much of a virus is there in his respiratory secretions. All these are important for the risk of transmission from one person to another. So it is not only one factor that is important for the transmission. It is also important, it depends on that how long you are standing beside a person, what type of a virus is within that person, whether you are showing the preventive measures or not, and what is the how much is a very whether the person is having a high volume of virus in his respiratory secretions or low volume of secretion. Those are most important for the risk of transmission of that virus from one infected person to another. So most of the individuals that do not transmit this coronavirus to anyone else. Okay, most of the people do not. That is why we say that there is a high rate of asymptomatic patients in our population. But certain people do transmit it. It all depends on their viral load and whether you are showing the preventive measures or not. The second thing is, আপনি কতটা close
দাঁড়িয়ে আছেন অন্য লোকের সঙ্গে যে অলরেডি ইনফেক্টেড, কতক্ষণ, what is the period of your contact with that another person is one of the most important thing that can cause this sort of the chances of it being transmitting that infection from that person to you. The next is asymptomatic or pre-symptomatic transmission, যেটাকে আমি এখনই বলছিলাম যে asymptomatic হচ্ছে transmission of this virus from individuals with infection but who is not showing any symptoms. তার মানে হচ্ছে that person is already been infected but that person is not showing any symptoms, is সে কোন রকম symptom দেখাচ্ছে না, that is the most that patient is actually called as an asymptomatic transmission. ঠিক আছে, তারপরে pre-symptomatic মানে হচ্ছে the risk of transmission from an individual who is asymptomatic initially, but then he started showing his symptoms after like few days. So these are the two people who can also transmit the viruses from themselves to another person. The next comes the environmental contamination. The person to person has been discussed. The next is how environment বা যেটা আমাদের পাশে যে ইনঅ্যানিমেট অবজেক্টস গুলো আছে তার থ্রু, তার কন্টামিনেশনের থ্রু দিয়ে ভাইরাস কি ট্রান্সমিট হতে পারে কিনা। সো দ্য ভাইরাস প্রেজেন্ট, যদি কোনো কন্টামিনেটেড সারফেসের মধ্যে ভাইরাসটা থাকে, it can be another source of infection if some susceptible individuals touch these surfaces and then they transfer infectious virus to the mucous membrane in the mouth, eyes and nose. Basically, if it is a contaminated surface which is having viruses, আর আপনি ওটাকে টাচ করার পরে আপনি যদি নাক বা মুখে বা চোখে হাত দেন, there is a high chances that the virus can be transmitted by that. But it is unknown যে how long that virus is actually there in that surface. মানে within, it is not a normal human being. If it is an inanimate object, আমাদের বাড়ির দেওয়াল বা ডোর নবস বা লাইট সুইচ, so for how long that virus is going to persist on that surface is very important. So it is said that usually that virus can stay in those substance in those in inanimate places for almost like 6 to 9 days. So if it is contaminated so if you don't clean that surface immediately and you frequently touch it, there is high chances that it can contaminate and it can be transmitted from a contaminated surface to a normal human being. The next is animal contact. So there is a very low risk that animals can actually transmit that virus from them to us. আমাদের প্রথমে এটা একটা কনসেপ্ট ছিল যে ইট হ্যাজ কাম আপ ফ্রম দ্য ব্যাটস বা বাদুড় থেকে এই রোগটা এসছে, যেটার এখন অবধি কোনো এভিডেন্স নেই আমাদের মেডিকেল সায়েন্সে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যানিমালের থ্রু দিয়ে কি এটা ট্রান্সমিট হচ্ছে, যেটা এখন অবধি নট শিওর। তো দ্যার ইজ নো এভিডেন্স টু সে কি পশু পাখি বা আপনাদের বাড়িতে যে পেটস আছে তারা ভাইরাসটাকে they can spread the virus, but you should be very careful যে a human can transmit this virus to an animal. তাহলে আমাদেরকে, আমাদের যারা পেটস আছে তাদেরকে we should be very careful, especially the dogs or the cats, because there is high chances যে we can transmit if we are asymptomatic, pre-symptomatic, or we are infected but not showing symptoms and have the virus within our body. There is high chances that we can transmit that virus from ourselves to the animals. Especially যাদের বাড়িতে বেড়াল আছে, the chances that the cats are getting infected is high compared to that of the dogs. That is just a study that shows that thing over here. Okay, so immune responses following infection. I don't want to get into the details of what is an immune system and how, but what I'm trying to say over here is that আমাদের বডিতে যদি ভাইরাসটা এসে ইনফেক্ট করে, ঠিক আছে, তা আমাদের বডির ইমিউন সিস্টেম অ্যাকচুয়ালি ফাংশনস টু প্রিভেন্ট দিস ভাইরাস
and cause a frank infection in the body. So there is a high chances that the immunity is there, and uh, it is quite আমাদের বডির ভেতরে ইমিউন সিস্টেম খুব স্ট্রংলি ডেভেলপ করে এগেইনস্ট দ্য ভাইরাস, অ্যান্ড তার জন্য the chances that সেই immune system is going to protect the for the second infection is high. Most important হচ্ছে যে আমরা এখন অব্দি স্টাডিজ বলতে পারিনি যে যদি আপনি একবার ইনফেক্টেড হয়েছেন তাহলে যে ইমিউন সিস্টেমটা শরীরের মধ্যে তৈরি হচ্ছে তার কতটা চান্সেস আছে যে কতদিন অব্দি সেই ইমিউন সিস্টেম will be strong enough to prevent that person from being reinfected. ক্লিনিক্যাল ফিচার্স আমরা কি দেখতে পারি, পেশেন্টের মধ্যে কি সিমটমস থাকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু নো। সো এটা দেখা গেছে যে অ্যাটলিস্ট 33% অফ দ্য পিপল যাদের মধ্যে এই ইনফেকশনটা ভাইরাসটা আছে দে আর স্টিল এসিমটোম্যাটিক। তার মানে হলো যে তাদের মধ্যে কোনো রকম সিমটমস নাও থাকতে পারে, বাট দ্যাট ইজ কোয়াইট এ বিগ পপুলেশন, অলমোস্ট 33% অফ পিপল যারা ইনফেক্টেড কিন্তু তারা কোনো সিমটম দেখায় না, যেটাকে আমরা বলি এসিমটোম্যাটিক ইনফেকশনস। দ্যাট পেশেন্ট or that population, 33% by even more, they can be symptomatic later or they can never show symptoms. So that is the most সেটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে asymptomatic infections যেটা আমাদের কমিউনিটির মধ্যে আছে, we are not sure, so we should maintain the precautionary measures to make sure that those asymptomatic people cannot transmit the viruses from them to another normal people. The next is the severity of the symptomatic infections. So the আমাদের যেটা স্পেকট্রাম যেটা আমরা বলি সিমটোম্যাটিক ইনফেকশনে, ইট ক্যান বি মাইল্ড, যেটার মধ্যে খুব বেশি সিমটমস দেখা যায় না, তো ইট ক্যান বি ক্রিটিক্যাল, মানে যে পেশেন্ট রিয়েলি সিরিয়াস বা যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। The National Institute of Health of United States actually একটা classification বানিয়েছে about how can you define this mild symptoms to a patient who is actually critically ill. তার মানে মাইল্ড ইলনেস মানে হচ্ছে তার মধ্যে মাইনর সিমটমস থাকবে, যেমন ফিভার বা জ্বর হওয়া বা কাশি বা সোর থ্রোট, বডি গা হাত পা ব্যথা করা, মাথা ব্যথা করা, মাসল পেইনস, ঠিক আছে। বাট those patients will usually doesn't show shortness of breath, তার নিঃশ্বাস নিতে কষ্টটা হয় না। They usually present as a mild illness in those patients. The second comes is the moderate illness, where there is a evidence that the person is having a respiratory disease. তো তার যদি রেসপিরেটরি সিমটম শুরু হয়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, that patient is actually in a moderate illness. And when we speak of before critical, the patient passes through severe illness, যেখানে তার নিঃশ্বাস পার মিনিট, তার নিঃশ্বাস নেওয়ার রেট বেড়ে গেছে অলমোস্ট, like we normal human beings usually breathe like 12 to 18 times per minute, কিন্তু such ওই পেশেন্টদের number of breathings has been increased to like 30 times per minute. Their oxygen saturation is below 94%. These patients are actually in a group of severe illness, and then comes the patient who is critically ill, where they actually get into respiratory failure or they are in a state of shock. The most important message যেটা আমি দেওয়ার চেষ্টা করছি এটা থ্রু দিয়ে যে usually that is what the government has been telling about, কি যে mild illness যাদের almost minor symptoms like fever, cough, sore throat, but they are not showing any shortness of breath, are the people who যারা বাড়িতে থাকতে পারে in an isolated way. They don't need to go into the hospital and get admitted. The mild symptoms is something that can only require monitoring. You don't have to do anything over there until unless যদি তার কোনো fever হয়, you can give like a paracetamol, but you don't need
hospitalization of that patient. It's important হচ্ছে the severe and the patient who are actually critically ill, যাদের oxygen saturation fall করছে, those are the patients that needs to be admitted to the hospitals. Now, there is a spectrum of severity and also case fatality rates. There are certain risk factors for this severe illness. যদি কোনো পেশেন্টের মানে the patient who can actually have a severity of the disease has certain factors. One of the factor is an increase in the age. মানে বয়স্ক লোকেদের কথা. So this coronavirus can infect anybody. It can infect বাচ্চাদেরও ইনফেকশন হতে পারে, মিডল এজ লোকদেরও ইনফেকশন হতে পারে, বয়স্ক লোকদেরও ইনফেকশন হতে পারে, but the older age has more chances of getting infected, and if they are infected, they are usually their illness is mainly severe. তার মানে আমি যেটা এখনই বললাম যে mild, moderate, severe or critical, those patients at their older age, the chances that they present with severe illness is high, but that doesn't mean যে প্রত্যেকটা বয়স্ক লোকেরই illness হলেই that will go into severe. He can show as a mild symptoms, but the chances, that is why I এখানে কথাটা বলা হয়েছিল যে risk factor. So their patients are at risk যে they can go into severe and critically ill অনেক বেশি easily compared to a normal population. The second is the comorbidities. So if a patient বা যে কোনো লোক who has been infected, তাদের যদি আরো অনেক রোগ থাকে শরীরে, যেমন এখানে যে নিউ ইয়র্কের স্টাডি দেখা যায় স্পেশালি হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা কোলেস্টেরল বা হার্টের প্রবলেম, কিডনি ডিজিজেস, সিওপিডি হচ্ছে এক রকমের মানে লাংয়ের ডিজিজ, স্পেশালি দ্য পিপল হু স্মোক, যারা স্মোকিং করে তাদের এই ডিজিজটা থাকে, সিওপিডি বা এমফাইসিমা, ক্যান্সার, আর হার্টের মতো অনেক রোগ থাকে যেমন এট্রিয়াল ফিব্রিলেশন বা হার্ট ফেলিয়ার. These are the comorbidities. So comorbid মানে হচ্ছে patient is having some sort of a disease, so they sorry, their chances of having getting infected and going into the severity of the disease is high. Especially other thing is smoking, যেটা এখানে মেনশন নেই. The people, especially the young or the middle age generations who smoke, যারা স্মোকিং বেশি করে, তাদের chances of if you are infected with this disease, your chances that you can go into the severity is high. That is what is called the risk factor for severity of the disease. Socioeconomic background and sex or gender, what I'm trying to say is ইন্ডিয়াতে এটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু তাও what I'm among the ethnic backgrounds or the racial backgrounds যেটা আমেরিকাতে আছে, কিন্তু সোশিও ইকোনমিক মানে পিপল হু আর অ্যাকচুয়ালি স্টেইং ইন স্লামস বা যারা গরিব, খুবই গরিব, তাদের চান্সেস অফ ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি. অ্যামং দ্য জেন্ডার স্টাডিজ দেখিয়েছে যে পুরুষ বা মেলস হ্যাভ আ হায়ার চান্সেস অফ গেটিং ইনফেক্টেড দেন দ্য ফিমেলস. What is the basis behind that? We don't know about it. The last is what are the viral factors. So ভাইরাসেরও কয়েকটা ফ্যাক্টরস আছে যেটা যেটা সিভিয়ারিটি ক্রিয়েট করতে পারে. তার মধ্যে যেটা আমি আগেই বলেছি যে একটু আগে আমার স্লাইডের মধ্যে, দ্য ভেরিয়েন্টস অফ কনসার্ন. তো একটা হচ্ছিল যে নোবেল ভাইরাস যেটা শুরু হয়েছিল 2019-এ, তার মধ্যে অনেক ভেরিয়েশন এসছে. দ্য ভাইরাস হ্যাভ চেঞ্জড, দেয়ার হ্যাজ বিন মিউটেশনস অ্যান্ড অল দোজ ফ্যাক্টরস, বা the patient যার মধ্যে অনেক বেশি viral load আছে, those are the patients that can be they have a very high factors of getting into the severe illnesses. Clinical features আমরা কি দেখতে পারি patients দের মধ্যে clinically? So incubation period কথাটা মানে হচ্ছে যে the period যার মধ্যে পেশেন্ট এক্সপোজড হয়েছে ভাইরাসের জন্য, বাট সে এখন অব্দি সিমটম দেখানো শুরু করেনি, দ্যাট ইজ কল্ড দ্য ইনকিউবেশন পিরিয়ড. সো দ্য ইনকিউবেশন পিরিয়ড মানে হলো আপনি একটা কোনো গ্যাদারিংয়ে গেছেন বা এমন একটা জায়গায় আপনি গেছেন, হসপিটালে, যেখানে একটা ইনফেক্টেড পেশেন্টস আছে, সামহাও
যে ভাইরাসটা আপনাকে ইনফেক্ট করেছে, আপনার শরীরের মধ্যে ভাইরাসটা আছে, কিন্তু ইউ হ্যাভেন্ট স্টার্টেড শোয়িং সিমটমস, দ্যাট পিরিয়ড ইজ অ্যাপ্রক্সিমেটলি লাইক 14 days. But what I'm trying to say is 14 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে ভাইরাসের, কিন্তু দ্যাট পেশেন্ট within that 14 days that patient can show symptoms. For coronavirus, chances are that the patient usually comes back and becomes symptomatic within the first initial 4-5 দিনের মধ্যে they start showing the symptoms. So that is what we call the incubation period. To put it in another word, incubation period মানে হলো যে একটা ভাইরাস যদি শরীরের মধ্যে ঢোকে, then যেমন আমি আগে দেখিয়েছিলাম যে then it gets into the cell or replicate করে, and then it multiplies, and then it is dispersed among the whole body. So by the time that virus gets into your body, replicates and disperses to show symptoms, that is the period that is called incubation period, when the virus is multiplying within the body to cause infection. Starting with the initial presentation, usually how কিভাবে সেই পেশেন্টরা ইনিশিয়ালি প্রেজেন্ট করে। সো আপনি যদি এখানে দেখেন আমার স্লাইডস এর মধ্যে লেখা আছে অ্যারাউন্ড দ্য পার্সেন্টেজ, যেটা আমি লিখেছি যে what is the most important symptoms. So coughing is like 50%, approximately 50% of the patient will initially present with cough, তাদের কাশি হবে, usually as a dry cough, তার কারণ dry cough মানে শুকনো কাশি। They will present with fever. The second thing that they can present is that with 43% of patients shows is fever, তাদের মধ্যে জ্বর আসতে পারে, তাদের বডিতে পেন হচ্ছে, সারা গা ব্যথা করছে, মাথা ব্যথা তারপরে আসতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট, সেটা at least 29%, which is quite a decent number of patients can present with dyspnea, especially কাশতে কাশতে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা ব্যথা, পাতলা পায়খানা, ডায়রিয়া, গা গোলানো, বমি পাওয়া, আর লস অফ স্মেল অর টেস্ট। লস অফ স্মেল অ্যান্ড টেস্ট ইজ লাইক 10%. সো আজকের দিনে আমি অনেকেই মনে করে যে ফট করে তাদের লস অফ স্মেল হচ্ছে, বা দে আর নট এবল টু টেস্ট ফুড, তাদের খাবারে মানে কোনো টেস্ট পাচ্ছে না, দে থিঙ্ক দ্যাট দে আর গেটিং ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস। ইট ইজ নট অলওয়েজ ট্রু, ইট ক্যান বি ট্রু, বাট এটা যে সত্যি সেটা সেটা পুরোপুরি বলা যায় না, কারণ if you see, it is only 10% of patients who actually present this. So খালি loss of smell or taste sensations is not the sign of an initial presentation of COVID. There are many other symptoms that a patient might show to be confirmed case of COVID. So kashi, জ্বর, গা ব্যথা, there are very high percentage of patients who patients usually present with them before the patient usually presents with the loss of smell or taste sensations. So এটা আমাদের মাথায় রাখা উচিত that these are the initial presentations. With তারপরে যখন patient becomes symptomatic after the initial presentation, then that patient can have multiple complications. That is, patient can have some respiratory failure, তারা নিঃশ্বাস নিজেরা নিতে পারছে না, when this patient usually gets into ventilators, তাদের কার্ডিয়াক বা হার্টের প্রবলেমস হতে পারে, তাদের বডিতে ক্লটস ফর্মেশন বাড়তে পারে, দ্যাট ক্লটস ক্যান লেটার ক্রিয়েট স্ট্রোকস উইদিন পেশেন্ট, তাদের মধ্যে নিউরোলজিক্যাল কমপ্লিকেশনসও থাকতে পারে। Some patients they are actually showing some sort of a dementia and all these things, so that is also possible among the neurological complications. And secondary infections মানে হলো যে একটা পেশেন্ট বিন ইনফেক্টেড বাই করোনা ভাইরাস, তার চান্সেস যে সে আর একটা রকমের রোগ প্রেজেন্ট করতে পারে, বা অন্য রকম রোগ নিয়ে ইনফেক্টেড হতে পারে, বা অন্য ইনফেকশন ইনফেক্টেড হতে পারে, সেটাও পসিবল। তো দিস আর দি কমপ্লিকেশনস অফ দি করোনা ভাইরাস আফটার দে প্রেজেন্ট উইথ দ্য ডিজিজ। দ্য স্পেশাল পপুলেশনস মানে হলো যে যে পপুলেশনদের ওপর আমাদের কে বেশি সতর্ক থাকা উচিত, স্পেশালি ওয়ান ইজ দ্য প্রেগনেন্ট অ্যান্ড দ্য ব্রেস্ট ফিডিং উইমেন, বা গর্ভবতী মহিলা বা যে মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ায়। It is very important that we exercise some sort of a caution from them, because COVID-19 can occur in any age within the population. So pregnant females যারা গর্ভবতী should be careful of using personal protective equipment, but PPE, and they should be very careful
কারণ their infection can also cause damage to তাদের বাচ্চা রোগ মানে স্পেশালি প্রেগনেন্ট পেশেন্টসদের বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্সেস থাকে ইভেন বিফোর দ্য বার্থ। সো যারা প্রেগনেন্ট বা যারা ব্রেস্ট ফিডিং উইমেন they should be very very careful of not getting infected. They should wear the personal protective equipment, mask লাগানো বা make sure the hand cleaning বা যেগুলো আমাদের precautionary measures আছে should be taken care of for those patients. The another important thing is যদি কোনো প্রেগনেন্ট মহিলা বা গর্ভবতী মহিলারা যদি কোনো অফিসে কাজ করে তাদেরকে ছুটি দেওয়ার দরকার আছে কিনা সেটা ডিপেন্ড করে যে গভর্নমেন্টের কি পলিসিস এগেইনস্ট দ্যাট, বাট ইফ দে আর ওয়ার্কিং দে শুড মেনটেন দ্য প্রিকশনারি মেজার্স। দে ক্যান ওয়ার্ক, এমন নয় যে তারা কাজ করতে পারে না, কিন্তু এভরি কান্ট্রি, এভরি স্টেট government has certain policies. So I don't want to get into the government policies, but they can work. But again, I'm telling you that these are the special populations, so they should be very careful of not getting infected. বাচ্চাদের ব্যাপারে যদি children at any age can get infected with coronavirus, যেটা আমরা আগে ভাবছিলাম যে বাচ্চারা ইনফেক্টেড হচ্ছে না, এটাতে it is a wrong concept. ঠিক আছে, যে কোনো বাচ্চা ইনফেক্ট হতে পারে, এরকম কোনো বয়স হিসাবে নেই। So studies have shown কি ছোট বয়সের বাচ্চা, 10 বছরের বাচ্চা বা even and the teens can get infected with coronavirus. The most important thing is, again, they are a special population. Even if they are in the school, but যেখানে হয় তাদেরকে physical distancing maintain করা খুব জরুরি to make sure that this population is not exposed to the viruses or cannot transmit from one infected person to another. Are people with HIV বা AIDS, because তারা immune compromised হয়, so they are also a special population. So especially patients যাদের HIV বা AIDS আছে, they can be highly infected with this sort of a viruses. So they needs to be having those precautionary measures to be taken against these special populations. Okay. Speaking about the prevention, যে কি করে we can prevent this disease বা কি করে আমাদের prevention নেওয়া উচিত, which is a very important thing. The first is diligent hand washing. ঠিক আছে, hand wash particularly after touching surfaces, যেমন আমি আগেই বলেছিলাম যে contaminated surface আপনি টাচ করছেন, আপনি বাসে যাচ্ছেন বা বাসের হ্যান্ডরেল টাচ করছেন, বা যে কোনো অফিস এরিয়াস বা area, especially in the hospitals, wherever you are touching, where you think that there is a good number of patients over there. After that, hand wash is the most important thing that you should do. It is the most important personal preventive measure. ঠিক আছে, use of an hand sanitizers use করা যায়, যেখানে আপনার ওই সুবিধাটা নেই যে আপনি হ্যান্ড ওয়াশ করতে পারছেন উইথ সোপ অ্যান্ড ওয়াটার, আপনার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজারে অ্যাটলিস্ট 60% অ্যালকোহল অ্যাকর্ডিং টু দি US CDC গাইডলাইন্সে আছে। অ্যাটলিস্ট যে হ্যান্ড স্যানিটাইজারগুলো কেনা হয় সেটাতে দেখা উচিত যে তার মধ্যে 60% অ্যালকোহল বা তার উপরের অ্যালকোহল পার্সেন্টেজ থাকা উচিত। Anything less than that is not good. Higher is better. Studies has also shown that যদি আপনার কাছে সাবান নেই বা যাদের হাতের মধ্যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে করোনা ভাইরাস ইনফেক্টেড হাতে যদি 80% of alcohol দেওয়া হয়, তো within 20 seconds the viral load comes down. So that is why we always say carry a hand sanitizer with you, at least with a good percentage of alcohol, like 70% or even higher within you. And frequently, if you touch on the surfaces, যেখানে আপনি ছুঁচ্ছেন বা আপনি হাত ধুতে পারছেন না, it is always better that you use a hand sanitizer to keep it clean. যেখানে হাত ধোয়ার opportunities আছে, it is better that at least you use a soap and hand wash and do it at least for 20 seconds to clean your hand. The next important thing is the respiratory hygiene. So respiratory hygiene, যেখানে আপনি কাশছেন,
বা কাশি বা হাঁচি হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইউ শুড ক্লোজ কভার ইউর মাউথ। ঠিক আছে, যে আপনার কাছে যদি ন্যাপকিন থাকে, ইট ইজ বেটার দ্যাট ইউ কভার ইউর ফেস উইথ দ্যাট অ্যান্ড দেন ইউ স্নিজ অর কাফ। এটা দিয়ে আমি বারবারই আগে বলেছি যে the chances of this virus getting infected through the respiratory droplets is high. So you should be very careful that you close your face, mouth with that, and then do it. Most important, যদি আপনার কাছে সে সময়তে ন্যাপকিন নেই, টিস্যু পেপার নেই, বেটার ইজ আপনি আপনার হাত দিয়ে এটাকে ঢেকে কাশি বা হাঁচি দেওয়ার চেষ্টা করুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ প্লিজ ডিসপোজ দ্যাট ন্যাপকিন ইনটু আ থ্র্যাশ বিন। প্লিজ ওটাকে রাস্তায় ফেলবেন না যে কোনো জায়গাতে, কারণ যদি ওটা আপনি যদি এসিমটোম্যাটিক বা প্রিসিমটোম্যাটিক পপুলেশনের মধ্যে ঢোকেন বা আপনার কাছে যদি আপনার ভেতরে যদি ভাইরাসটা থাকে, দেন ইফ ইউ থ্রো ইট just on the road, then the chances that the populations can get infected is high. So আপনার কাছে যদি ওখানে কোনো ডাস্টবিন না থাকে, it is better you keep it with you and then come back to your home and then dispose it in the trash bin. Don't just throw it on the road. And if you are like using your hand to close your mouth or your face for sneezing and all, it is better that you wash your hand after that. The next is avoid touching the face. হাতে মুখে আবার সেই একই কথা, যে if you have been touching contaminated surfaces, please don't touch the face, especially the mucous membrane. Mucous membrane মানে হলো যেটা স্কিন নয়। স্কিন ইজ ভেরি প্রোটেক্টিভ, কিন্তু যদি আপনি মুখে টাচ করেন, চোখে টাচ করেন বা নাকে হাত দেন, দ্য চান্সেস দ্যাট দ্যাট ভাইরাস ক্যান কজ ডিজিজ ফ্রম কন্টামিনেটেড সারফেস উইদিন it can be infected, it can be a cause of an infection for that population. Cleaning and disinfecting objects and surfaces that are frequently touched, especially যেমন আমি এখনই বলছিলাম যে জায়গাগুলো খুব বেশিভাবে টাচড হয় বাই জেনারেল পপুলেশন, যেমন বাসের হ্যান্ড রেলস বা আপনি একটা হসপিটালে গেলেন যেগুলো ফ্রিকুয়েন্টলি টাচড এরিয়াস, বা সুইচেস বা লিফটের, দিস আর দ্য এরিয়াস দ্যাট রিকোয়ার ফ্রিকুয়েন্ট ক্লিনিং। তো আপনি যদি এখন একটা ইউনিভার্সিটি বা একটা স্কুলে আছেন যেখানে multiple people touch the surfaces, those areas needs to be frequently cleaned and disinfected by solutions. And the last is ensuring an adequate ventilation of indoor spaces. তার মানে হলো আপনার বাড়িতে যদি কোভিড পজিটিভ পেশেন্ট থাকে বা যদি কোনো পেশেন্টের মাইল্ড সিমটমস, যেটাকে আমি বলছিলাম, যদি তাদের থাকে, we must ensure that there is an adequate ventilation of indoor spaces. Or if you are having some sort of a school, especially like যেমন স্কুল যেখানে শুরু হচ্ছে বা কলেজ যেখানে নাম্বার অফ students কম নিয়ে চালু হচ্ছে, বা if there is an indoor gathering, if there is a meeting that is going on যেখানে number of people like 5 or 10, according to the government policies, it is better to have an adequate ventilation of that area. Because if it is not well ventilated, then the chances ki je virus ta within the indoor is high, and that can infect other people. So that is a way of preventing that. Wearing the mask in the community, mask porata একটা is very very important. It is a most important thing to prevent the transmission of this disease. আমি আবার সেই একই কথাই বলছি যে there is a high chances that it can be spreading through respiratory transmission. তার মানে আপনার হাঁচি, কাশি বা even talking, কারোর সঙ্গে কথা বলাতেও the chances that it can go from the nose. If you have some infection, the respiratory droplets can transmit from the nose to the other person. So face mask is the most important wear, especially in the community. মাস্ক পরারও কিছু নিয়ম আছে। তার মধ্যে আপনি যদি ডিসপোজেবল মাস্ক পরেন আর আপনার যদি কাপড়ের মাস্কও থাকে, দ্য নতুন গাইডলাইন্স এটা মনে করে যে আপনি কাপড়ের মাস্কটাকে আগে পরুন, তার উপরে আপনি ডিসপোজেবল মাস্ক পরুন। ঠিক আছে, কাপড়ের মাস্ক যারা ইউজ করে, দে নিড টু মেক শিওর দ্যাট ইউ নিড টু ক্লিন ইট আপ। আপনি ওই একই মাস্ক পরে মাসের পর মাস চালাতে পারেন না। ইট নিডস টু বি ক্লিন অ্যাটলিস্ট এভরি 2 days, জাস্ট বাই নর্মাল সোপ অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, জাস্ট সাবান দিয়ে আপনি ওটাকে পরিষ্কার করে আপনি ওটাকে শুকিয়ে আবার আপনি ইউজ করতে পারেন, বা আপনার কাছে যদি আর একটা থাকে আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন। মাস্ক পরার যেটা আমি ডিসপোজেবল মাস্কের হচ্ছে, ইট নিডস টু মেক শিওর দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি কভারিং
the essential areas. So this is the correct way of wearing the mask. আমার arrow যদি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, it should cover the whole of the bridge of the nose, নাকের ওপর থেকে ঠিক চোখের নিচে অবধি। যে ডিসপোজেবল মাস্কগুলো হয় তাদের মধ্যে একটা মেটালিক একটা 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 মেটালিক ওয়্যার থাকে। তো মেক শিওর দ্যাট ইউ নো হাউ টু ওয়্যার দ্য মাস্ক কারেক্টলি। তার যে মেটালিক ওয়্যারটা, সেই মেটালিক ওয়্যারটা নাকের ওপর দিয়ে আপনাকে ওটাকে মোল্ড করতে হবে, যাতে ইট ইজ নাকের ব্রিজের ওপর দিয়ে, যাতে ইট অ্যাকচুয়ালি ফিটস স্ট্রংলি ওভার দ্যাট এরিয়া। আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে নাকের ওপরে এই মেটালিক ওয়্যারটা যেটা ওপর দিকে থাকে, এটাকে মেটালিক ওয়্যারটা নিচের দিকে কখনো যদি না থাকে, ওটাকে ওপর দিকে, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে অ্যান্ড ইট শুড ফিট স্নাগলি। আপনি ওই মেটালটার ওপরে যদি এরকম ভাবে ফিঙ্গার দিয়ে প্রেস করেন, দেন ওটা ভালোভাবে অ্যাডাপ্ট করে যায়, তাই জন্য ওটা স্নাগলি ফিট করা যায়। যেমন ওপরে নাকের ব্রিজের ওপরে মাস্কের ওপর পোর্শনটা থাকা উচিত, নিচের পোর্শনটা আপনার গলার দিকে আসা উচিত, ঠিক আছে। যেমন এই পিকচারটা যেটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে যেমন আপনি চিন লেভেলে ওটাকে রেখেছেন, দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু ওয়্যার আ মাস্ক, ঠিক আছে। মাস্কের যে নিচের পোর্শনটা, ইট শুড কাম টুয়ার্ডস দ্য নেক, মানে গলার দিকে ওটা আসা উচিত, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ওয়্যার দ্য মাস্ক। সেকেন্ডলি, ইউ ক্যানট কিপ ইউর নোজ ওপেন, ওকে, আনটিল অ্যান্ড আনলেস যদি আপনার সত্যিকারের কোনো নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাস্ক পরাতে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার, বাট আদারওয়াইজ ইট ইজ নট রিকমেন্ডেড যে আপনি নাক খুলে বা মুখ খোলা মাস্ক আপনি পরছেন। সো দিস ইজ দ্য প্রপার ওয়ে অফ ওয়ারিং এ মাস্ক, যেখানে নাকের ব্রিজের ওপর দিয়ে, চোখের নিচে দিয়ে ওটা উপর সুপেরিয়র পোর্শনটা কভার থাকা উচিত, আর নিচের দিকে অ্যাটলিস্ট গলা অব্দি মাস্ক যাওয়া উচিত, অ্যান্ড ইট শুড ফিট স্নাগলি। তার মধ্যে মানে জাস্ট লুজলি মাস্ক পরাটা উচিত না। আর যদি আপনি দুখানা মাস্ক পরতে চান, তো যেটা যেটা ফেলা যাবে না বা যেটা ডিসপোজেবল নয়, সেই মাস্কটাকে বাইরে পরতে হয়, কাপড়ের মাস্কটাকে ভেতরে পরতে হয়, সেভাবে আপনি করতে পারেন। সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সিং, এটার ওপর অনেক কথা হয়েছে অলরেডি, নাথিং টু অ্যাড ইনটু ইট। ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং ইজ ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ মেজার্স, যেখানে অ্যাটলিস্ট কিছু স্টাডি মনে করে যে অ্যাটলিস্ট 2 মিটারের গ্যাপ রাখা উচিত, 6 ফিটের ডিস্টেন্স রাখা উচিত। 6 ফিট ইজ দ্য মিনিমাম। 6 ফিটের বেশি ডিস্টেন্সটা যদি লোকে মেনটেন করে, আমরা যখন 6 ফিট বলি লোকে মনে করে এক্স্যাক্টলি 6 ফিট বা 6 ফিটের কম, সেটা নয়। 6 ফিটের মধ্যে there are chances that one infected person can infect another person, so at least a physical distancing of more than 6 feet is important. Then there is a screening in the high risk setting, especially in the high risk population. আমি যেটাকে একটু আগে দেখিয়েছিলাম যে বয়স্ক লোকেরা বা প্রেগনেন্ট ফিমেলস বা বাচ্চারা, এদের এদেরকে এরা যেরকম সেটিংস এর মধ্যে থাকে, যেমন বৃদ্ধাশ্রম বা যে কোনো হসপিটালস বা যে কোনো হসপিস সেন্টার্স, ঠিক আছে, স্ক্রিনিং দোজ পেশেন্টস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ওয়ে টু প্রিভেন্ট দিস ডিজিজ। কারণ ওর মধ্যে যদি একটাও ইনফেক্টেড পার্সন থাকে, দ্য চান্সেস দ্যাট বাকিরা ইনফেক্ট হওয়ার চান্সেস অনেক বেশি। তো যদি সেখানে কোনো রকম পেশেন্ট বা কোনো লোক যদি ওরকম সিমটমস দেখায় of a COVID, like cough or fever, they should be screened immediately. And যদি তারা পজিটিভ বেরোয়, they should be isolated from the setting. তাতে কি হবে যে অন্য পেশেন্ট বা অন্য লোকেরা যারা ওই জায়গাতে আছে, they will not be infected. Other public health measures, so এটা অলরেডি গভর্নমেন্ট পলিসিস আছে, এটার স্যার একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, সরি, অনেকে বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি যদি আবার একটা স্ক্রিনটাকে শেয়ার করেন। আমার এখানে দেখাচ্ছে, আপনি আপনার প্রেজেন্টেশনটাকে যদি স্যার পিন করে রাখেন, হ্যাঁ আপনার প্রেজেন্টেশনটা যদি একটু পিন করে দেন স্ক্রিনে। প্রেজেন্টেশনটা কি করব? পিন করে দেবেন, ওখানে একটা পিনের মতো একটা আইকন থাকে প্রেজেন্টেশনে, যদি ওটা করে দেন তাহলে সবাই দেখতে পাবে। এটা ঠিক আছে? এবার কি সবাই দেখতে পাচ্ছো? স্যার দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার। দেখা যাচ্ছে। একদম ঠিক আছে। আচ্ছা, সরি, আমি জানি না, হতে পারে আমার প্রেজেন্টেশনের টাইমে কোনো অসুবিধা হতে পারে। সো স্ক্রিনিং,
ইটস ইম্পর্টেন্ট স্পেশালি ইন হাই রিস্ক সেটিং। যেমন আমি আগেই বলছিলাম যে যেরকম জায়গাতে যদি কোনো জায়গা থাকে যেখানে বয়স্ক লোকেরা থাকে বা আহ, বৃদ্ধাশ্রম বা এসব জায়গাতে দ্য দ্য পিপল হু মাইট শো সিমটমস তাদেরকে স্ক্রিন করাটা খুব ইম্পর্টেন্ট। আদার পাবলিক হেলথ মেজার্স, এটা গভর্নমেন্ট পলিসিস মেইনলি যেটাকে গভর্নমেন্ট বলছে যে স্টে অ্যাট হোম অর্ডার, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়াতে, বা যেমন স্কুল বা নন এসেনশিয়াল যে সার্ভিসগুলো থাকে সেগুলোকে ক্লোজ করে দেওয়া, পাবলিক গ্যাদারিংস স্পেশালি যেখানে প্রচুর লোকের সমারোহ, এসব জায়গাগুলোকে বন্ধ রাখা এই সময়তে, ট্রাভেল রেস্ট্রিকশনস আনলেস যদি আপনার খুব জরুরি দরকার থাকে, তাছাড়া বাইরে না ঘোরা বা অন্য জায়গাতে না যাওয়া, and you will have to take an identifying people who are really infected. যদি কোনো লোক ধরুন কোনো রকম সিমটমস দেখাচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করা, গেট আ টেস্টিং ডান, বা যদি তারা টেস্টিং যদি আপনার মনে হয় যে টেস্ট করা অসুবিধা হচ্ছে বা কোনো কিছু, বাট ফাইন্ডিং আউট দ্যাট patient and trying to isolate them in their own homes. These are some of the very important public health measures যেটাকে করা উচিত that can prevent this disease. লাস্ট হচ্ছে পোস্ট এক্সপোজার ম্যানেজমেন্ট। যদি কেউ কোনো রকম ভাবে কোনো রকম সিমটমস দেখাচ্ছে বা তার মনে হচ্ছে যে দে হ্যাভ বিন এক্সপোজড, ঠিক আছে, তো ইট ইজ অলওয়েজ এনকারেজড দ্যাট সেই লোকটা যদি তার নিজের সিমটমস বুঝে যদি সে দে স্টে অ্যাট হোম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ আ টাইপ অফ আ কোয়ারেন্টাইন দ্যাট এটাতে রেসপন্সিবিলিটি থাকা উচিত মানুষের নিজের মধ্যে, যে তাদের যদি কোনো রকম সিমটমস মনে হচ্ছে বা সে যদি মনে করে যে সে কোনোভাবে ইনফেক্টেড বিকজ ইন কন্ট্যাক্ট উইথ আনাদার ইনফেক্টেড পারসন, দে শুড স্টে হোম। বাড়িতে থাকাতে অনেক লোকে ভয় পায়, বাড়িতে থাকাতে কোনো ভয় পাওয়ার নেই। আমি আগেই বলেছি যে মোস্ট অফ দ্য পেশেন্টস অ্যাকচুয়ালি শো মাইল্ড সিমটমস। ইউ উইল হ্যাভ টু মনিটর দ্য সিমটমস। আপনাকে সিমটমস গুলোকে মনিটর করতে হবে, আপনার জ্বর আসছে কিনা, কতটা আপনার ফিভার আছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা। যদি আপনার মনে হয় যে এভরিথিং ইজ ফাইন, একটু যেমন জ্বর আসা বা কাশি হওয়া বা গা ব্যথা বা মাথা ব্যথা, দিস আর মাইল্ড সিমটমস, দিস আর নট দ্য সিমটমস যার জন্য আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ স্টে হোম, বাড়িতে থাকুন। দ্যাট পেশেন্ট শুড বি আইসোলেটেড ফ্রম দি আদার ফ্যামিলি মেম্বার্স। তার জন্য যদি আলাদা ঘর থাকে, তার যদি নিজস্ব একটা বাথরুম থাকে আলাদা, that house should be well ventilated. আমি আগেই বলেছি ভেন্টিলেশন ইজ ইম্পর্টেন্ট। তাদের জানলা দরজা যদি খোলা থাকে যাতে অন্য লোকেরা ইনফেক্টেড না থাকে। সে যদি আইসোলেটেড থাকে, একটা ডাক্তারের সঙ্গে তার কোঅর্ডিনেশন থাকা উচিত, যে যাকে আপনি জানিয়ে রাখছেন যে আপনার মনে হচ্ছে আপনার মধ্যে সিমটমস আছে কিন্তু আপনি সিরিয়াস নন, যাতে কালকে যদি কোনো রকম অসুবিধা হয় ডাক্তার শুড বি অ্যাওয়্যার অফ ইট, কি আপনি তাকে আগে জানিয়ে রেখেছেন। These are some of the important things that people should do in a post-exposure management. এখানে প্যানিক করে হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই মোস্ট অফ দ্য টাইম। ইট ইজ প্রথমত হচ্ছে রিসোর্সেস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইট ইজ আ ওয়েস্ট অফ টাইম। আপনার যতক্ষণ অবধি আপনি সিভিয়ার বা ক্রিটিক্যাল বা মডারেট সিমটমসে যাচ্ছেন না, যতক্ষণ অবধি আপনার অক্সিজেন স্যাচুরেশন ফল হচ্ছে না, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, those are not the symptoms. Before that you should go to the hospital. That is the importance of post-exposure management. Vaccines এর ওপর it's itself a big topic. I don't want to get into all this right now. কিন্তু vaccine is the most important thing as a prevention. There is no other option. তো যারা আপনারা ভ্যাকসিন এখনো নেননি, আপনাদের স্কেডিউল আছে, you will have to take the vaccines. Vaccines is the most important, যেটাকে আমি আগে ইমিউন সিস্টেমের ব্যাপারে বলেছিলাম। That is important. Say vaccines will increase your immune system. ভ্যাকসিন নিলে হোয়াট আর দ্য চান্সেস যে আপনি ইনফেক্টেড হবেন না, দেয়ার ইজ নো সাচ গ্যারান্টি যে আপনি ইনফেক্টেড হবেন না। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আফটার ইউ টেক দ্য ভ্যাকসিন আপনি মাইল্ড সিমটমস দেখাতে পারেন, ঠিক আছে, যেটা অন্য সময়তে হতে পারে আপনি ক্রিটিক্যাল সিমটমসে চলে যেতে পারেন। তো দ্য চান্সেস অফ দ্য পপুলেশন অফ পেশেন্ট হু ক্যান গো ইন্টু ক্রিটিক্যাল ইজ লেস। So you will have to take the vaccines as a preventive measure. And pre and post exposure prophylaxis, ইউজুয়ালি অনেকে আগে একটা স্টাডি এসেছিল হাইড্রক্সিক্লোরোকুইন নেওয়ার জন্য, লোকে অনেকে চেষ্টা করেছে। দিস আর নট রিকোয়ার্ড। দের ইজ নো স্টাডি দ্যাট সেজ কি আপনাকে কোনো ওষুধ নিতে হবে টু প্রিভেন্ট করোনা ভাইরাস। এরকম কোনো ওষুধ নেই, এমন কোনো স্টাডি এখন অব্দি বেরোয়নি যে বলছে যে আপনি এই ওষুধটা খেলে আপনার করোনা ভাইরাস হবে না।
So there is no studies that say that there can be some prophylactic measures that can be done. লাস্টের দুটো তিনটে স্লাইডস আছে যেটাকে আমি নিজে বানিয়েছি কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স হিসাবে। আমি এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স লিখেছি যেটা আমি আনসার্স গুলো দিচ্ছি, বিকজ আই এম রানিং লিটল শর্ট অফ টাইম। বাট আই এম ট্রাইং টু সে ইজ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে একটা দুটো, আই উইল বি হ্যাপি টু আনসার এট দি এন্ড। বাট আমার মনে হয় যে এই যে 25 খানা কোয়েশ্চেন্স আছে এটা যথেষ্ট ইনাফ টু answer most of the questions, but I will be happy to answer if there is any after the end of my presentation. So let's go very easy, fast on this. SARS coronavirus কি করে এটা ট্রান্সমিট হয় আগেই আমি বলেছি। পার্সন টু পার্সন রেসপিরেটরি ট্রান্সমিশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ে অফ ট্রান্সমিশন। রেসপিরেটরি ট্রান্সমিশন, হাঁচি কাশি এই বা কথা বলার থ্রু দিয়ে রেসপিরেটরি ড্রপলেটস গুলো ট্রান্সমিটেড হয় একটা ইনফেক্টেড পার্সন টু আ নন ইনফেক্টেড পার্সন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে হাউ ইট ইজ ট্রান্সমিটেড। বাকি আরো অনেক ওয়ে আছে, that is like touching contaminated surfaces বা এইসব কিছু, but the chances are less. So এই জন্যই আমরা মাস্ক পরতে বলা হচ্ছে বা মুখে হাত দিয়ে কাশি বা হাঁচি দেওয়ার জন্য বলা হচ্ছে, কারণ that is the most important way in which coronavirus can be transmitted. What is the incubation period of COVID-19? মানে যদি আপনার শরীর, আপনি যদি ইনফেক্টেড হন কতদিন আপনি সিমটমস দেখাবেন? আইডিয়ালি 14 days, প্রথম 4-5 দিনের মধ্যে সিমটমস আসার চান্সেস থাকে। 14 দিনের পরে আপনি যদি কোনো সিমটমস না দেখাচ্ছেন তার মানে ইউ আর নট ইন দ্যাট ইনফেক্টেড স্টেট। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি অফ কোভিড-19? পেশেন্ট কিভাবে নিজেকে প্রেজেন্ট করে কোভিড-19 যদি থাকে? 80 থেকে 85%, যার মাইক্রোফোনটা অন আছে প্লিজ মিউট করে দাও 80 থেকে মাইক্রোফোনটাকে। 85% অফ দ্য পেশেন্টস ইউজুয়ালি প্রেজেন্ট উইথ ফিভার। তাদের জ্বর আসবে, গা হাত পা ব্যথা হবে, শুকনো কাশি, মাসেল পেন বা মাথা ব্যথা। লস অফ টেস্ট মানে টেস্ট সেন্সেশন লস বা গন্ধ নেওয়ার ক্ষমতা কম, এটা বলা হচ্ছে চান্সেস আর লিমিটেড, বাট দোজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার কোভিড-19? কোন কোন ফ্যাক্টরস গুলো থাকলে পেশেন্টের চান্সেস বেশি থাকে যে দে ক্যান শো সাম সিভিয়ার সিমটমস? সো I mean, severe illness can occur in anybody. ঠিক আছে, যে কোনো লোক ইনফেক্টেড হতে পারে আর সে ক্যান শো সিভিয়ার সিমটমস। ইট ক্যান বি বেসড অন দের এজ, ইভেন এনি এজ পার্সন ক্যান শো। কিন্তু আমি আগে একটা প্রেজেন্টেশন দিয়ে স্লাইড ছিল যেখানে বলা হয়েছিল হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান কজ দ্য সিভিয়ারিটি। তো বয়স্ক লোকদের চান্সেস বেশি থাকে, পেশেন্ট যাদের অন্যরকম রোগ, আরো অনেক রোগ আছে বডির মধ্যে, স্পেশালি হার্ট ডিজিজ বা রেসপিরেটরি প্রবলেমস যেমন সিওপিডি, ক্যান্সার, কিডনি প্রবলেমস আছে, বা যারা স্মোকার্স, দে ক্যান শো আ সিভিয়ারিটি অফ দ্য কোভিড-19। হোয়াট ইজ লং কোভিড? লং কোভিড কথাটা মানে হচ্ছে যে দ্যাট পার্সন হ্যাড আ কোভিড ফার্স্ট ডে, কিন্তু তারপরে সে ঠিক হয়ে গেছে, কিন্তু দে মাইট শো সিমটমস। তো মোস্ট অফ দ্য টাইম হোয়াট হ্যাপেন্স ইজ দে ক্যান শো সিমটমস অ্যাট লিস্ট ফর 2 to 3 months আফটার কোভিড। তার মানে এটা নয় যে দ্যাট পার্সন হ্যাজ বিন রিইনফেক্টেড বা সেই পার্সনটা ঠিক হয়নি। এটা হচ্ছে একটা ক্রনিক কোভিড। তার মানে হলো ওর সেই গা হাত পা ব্যথা হওয়া বা টায়ার্ড লাগা বা একটু বুকে ব্যথা বা একটু মাথা ব্যথা, এই জিনিসটা পারসিস্টেন্ট থাকতে পারে ইভেন ইফ হি ইজ ট্রিটেড ওয়েল অ্যান্ড হি ইজ বিন কিওর্ড অফ কোভিড। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ওই লোকটা ইনফেক্টেড বা ওই লোকটা অন্য লোককে ইনফেক্ট করতে পারে বা ওই লোকটার কোনো রিইনফেকশন হয়েছে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড লং কোভিড। তার মানে হলো পেশেন্ট হ্যাড আ কোভিড, গট কিওর্ড, বাট হি মাইট শো সিমটমস ফর আ লং পিরিয়ড অফ টাইম। That is called long COVID. The next is there a way to distinguish between COVID-19 from other respiratory illness, especially influenza? না, ইনফ্লুয়েঞ্জার মতনই সিমটমস কোভিড-19 দেখায়। There is no way you can distinguish কি এটা COVID-19 না ইনফ্লুয়েঞ্জা। So most of the patient who has been showing influenza symptoms think that they are having COVID. That is why we tell them to stay at home, stay isolated. It might be a mild illness. ঠিক আছে, প্লিজ ডোন্ট গো টু দি হসপিটাল। টেস্টিং করার জন্য কোনো দরকার নেই এগুলো ইনফ্লুয়েঞ্জা সিমটমসের জন্য। ঠিক আছে, দের ইজ নো ওয়ে ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইট। আমি আবার রিপিটেডলি বলছি যে mild symptoms doesn't need to go to the hospital. Until unless you are really moderate or you show some severe symptoms, there is no need you need to go to the hospital to get yourself tested or get admitted. When should a patient with confirmed or suspected COVID-19 be advised to stay at home? Well, any patient যাদের মধ্যে mild symptoms আছে, কাশি, জ্বর, গা হাত পা ব্যথা,
কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, তাদের অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, প্লিজ স্টে অ্যাট হোম, স্টে আইসোলেটেড, আলাদাভাবে থাকুন, নিজেকে মনিটর করুন, অ্যান্ড ট্রাই টু স্টে ইন আ ওয়েল ভেন্টিলেটেড প্লেস, যাতে বাকি ফ্যামিলি মেম্বার্সরা ইনফেক্টেড না হয়। ট্রাই টু স্টে আইসোলেটেড, স্টে একটা আলাদা রুম তাদের জন্য রাখা হোক, they can have their own bathrooms if possible, and stay away, stay yourself isolated. That is the best way you can, a suspected COVID patient can stay at home. What are the different type of tests for COVID-19? তিন রকমের টেস্ট আছে বেসিক্যালি। এগুলোর টেস্টগুলোর মধ্যে হচ্ছে এই এনএএটি, হচ্ছে নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াবিং টেস্ট, আর হচ্ছে রক্তের টেস্ট। এনএএটি ইজ সাফিসিয়েন্ট ইনাফ টু ডায়াগনোজ দ্য কোভিড পজিটিভ, মানে সোয়াব টেস্ট দিয়ে আপনি কোভিড পজিটিভ কিনা সেটা দেখা যেতে পারে, রক্ত পরীক্ষা না করলেও চলবে। What are the indications for testing asymptomatic individual? কোনো পেশেন্টের সিমটমস নেই তাও সে টেস্ট করবে, এটার কোনো ইন্ডিকেশনস আছে কিনা? আইডিয়ালি নো। আপনি যতক্ষণ অবধি কোনো রকম সিমটমস দেখাচ্ছেন না, there is no need to get yourself tested. What is the best time to test for COVID-19 following an exposure? আপনার মনে হচ্ছে আপনি এক্সপোজড হয়েছেন, আপনি টেস্ট করতে চান, what is the best time to do that? So এরকম কোনো টাইম বলা যেতে পারে না যে কতদিনের মধ্যে আপনার টেস্ট করা উচিত। আপনার যদি মনে হয় যে আপনি এক্সপোজড হয়েছেন, আপনি এমন একটা জায়গায় গেছেন, বা একটা কোভিড পজিটিভ পেশেন্ট আপনার সামনে এসেছে, বা আপনি নিজে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিল না, স্পেশালি মাস্ক বা কোনো কিছু ছিল না, you should get yourself tested as early as possible, as early as possible, based on the availability. ঠিক আছে, there is no time period. What is the best time? Can a coronavirus 2 variants be reliably detected by available diagnostic assay? তো যে ভেরিয়েন্টস গুলো বেরিয়েছে সেগুলো কি যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো দিয়ে ধরা পড়া যেতে পারে? ধরা পড়া যেতে পারে, if it is possible. সেই সেম সোয়াব টেস্ট দিয়ে আপনি যদি কোনো ভেরিয়েন্টস ইনফেক্ট করে থাকে, সেটা that can be tested. What advice should be given to patients with a known or presumed COVID-19 who is at home? The same thing. If that person is staying at home, he should be isolated totally. He should stay by himself. He should not keep in touch with other অন্য লোকদের সঙ্গে তাদের ইন্টারাকশনটা মিনিমাল করে দেওয়া উচিত। They should stay at আলাদা ঘরে, well ventilated room, separate bathroom হিসেবে they should stay at home for the period. তারা যদি নিজেদেরকে মনিটর করে, তারা যদি দেখে যে তাদের স্পেশালি জ্বর, গা হাত পা ব্যথা, এটা অটোমেটিক্যালি বাড়িতে বসে ঠিক হয়ে যেতে পারে, বা একটা ডাক্তারের আপনি পরামর্শ নিতে পারেন বাই ফোন, দ্যাট ইজ ফাইন। তাদেরকে হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই আনটিল আনলেস আপনার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হাউ লং শুড পেশেন্টস কেয়ার্ড ফর অ্যাট হোম স্টে আইসোলেটেড? অ্যাটলিস্ট 14 দিন। এটা বেসিক্যালি এটাকে আমি এইভাবে বলবো যে ফর মোস্ট সিমটোম্যাটিক পেশেন্ট, আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি দেখতে পারেন সেই পেশেন্টের মধ্যে, তাহলে আপনি মনে করেন যে এই পেশেন্টের আর হোম আইসোলেশনের দরকার নেই। At least 10 days have passed since the symptoms first appeared. তো প্রথমে যে সিমটমসটা এসেছিল, ও যে সাইন্সগুলো দেখাচ্ছিল, তারপরে যদি 10 দিন পার হয়ে গিয়ে থাকে আর সে আর ওই সিমটমস দেখাচ্ছে না, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, সে আর হোম বাড়িতে আইসোলেটেড না থাকলেও চলবে। At least 1 day has passed since the resolution of fever. জ্বর ছিল, সেই জ্বরের ওষুধ সে খাচ্ছিল যেটা বাড়িতে বসে, তারপর আর জ্বর নেই, 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গেছে, তার মানে হলো যে তার হোম আইসোলেশনের বা আর দরকার নেই। আর there is an improvement in symptoms, especially ওর কাশির ইমপ্রুভমেন্ট, নিঃশ্বাস নিতে যে কষ্ট হচ্ছিল বা হালকা সিমটমস ছিল সেগুলো ইমপ্রুভ হচ্ছে, তার আর হোম আইসোলেশনের দরকার নেই। These are some of the things that one should be very careful of. Should patients who is using an inhaled glucocorticoid for asthma or COPD be advised to stop these medications to prevent COVID-19? Asthma বা COPD পেশেন্টসরা ইউজুয়ালি গ্লুকোকর্টিকয়েডস বলে এক রকমের ওষুধ হয় যেটা তারা নেয়, সেটা বন্ধ করার কোনো দরকার নেই যদি তাদের COVID-19 হয়ে থাকে। Have any medications been shown to prevent COVID-19? আমি একটু আগে বলেছিলাম আমার স্লাইডে, there is no medications that can prevent COVID-19. প্লিজ কোনো রকম গুজবে আপনারা কান দেবেন না। এমন কোনো ওষুধ নেই যেটা খেলে COVID-19 আপনার হবে না, এরকম কোনো স্টাডি এখনো বেরোয়নি।
What type of room should patients with known or suspected COVID-19 be placed in? Again, I'm repeating, well-ventilated place. Should patients be advised to wear masks in public? Absolutely yes. There is no doubt. How efficacious is vaccination at preventing symptomatic COVID-19? If a patient is symptomatic, তার মধ্যে যদি COVID-19 এর symptoms থাকে, ভ্যাকসিন তাকে নিতে হবে তা সত্ত্বেও। ঠিক আছে, ভ্যাকসিনের সঙ্গে কোনো প্রবলেম নেই যে যদি সে সিমটোম্যাটিক হয় তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না। ভ্যাকসিনে যদি তার স্কেডিউল ভ্যাকসিন থাকে, দ্যাট পারসন নিডস টু টেক ইট। ডাজ ভ্যাকসিনেশন প্রিভেন্ট এসিমটোম্যাটিক ট্রান্সমিশন? ইয়েস। আপনি যদি এসিমটোম্যাটিক থাকেন, আপনার বডিতে যদি ভাইরাসটা থাকে, আপনি যদি ভ্যাকসিন নেন, আপনি ট্রান্সমিট করবেন না এরকম কোনো শিওরিটি নেই। কিন্তু আমি আগেই বলছিলাম স্লাইডে যে দ্য ভাইরাল লোড, আপনার শরীর থেকে রেসপিরেটরি ড্রপলেটস আপনি হাঁচি দিচ্ছেন বা কাশছেন কতটা বেরোচ্ছে সেটা কমে যাবে। তো ভ্যাকসিন ইজ ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অ্যান এসিমটোম্যাটিক ট্রান্সমিশন, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আই এম টোটালি ক্লিন আর আমি ট্রান্সমিট করতে পারবো না। দ্যাট পারসন শুড স্টিল ওয়্যার মাস্ক ইভেন ইফ দে আর ভ্যাকসিনেটেড। হাউ এফেক্টিভ ইজ ভ্যাকসিনেশন এগেনস্ট করোনা ভাইরাস ভেরিয়েন্ট? যদি কোনো ভেরিয়েন্টস বেরিয়ে থাকে করোনা ভাইরাসেরও, সেটাও কি ভ্যাকসিন কাজ করতে পারে? করতে পারে। এখন অব্দি যে স্টাডিজগুলো বেরিয়েছে সেটা অনুযায়ী যে ভ্যাকসিনসগুলো মার্কেটে আছে, দে ক্যান অল ওয়ার্ক এগেনস্ট দ্য ভেরিয়েন্টস। কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট আফটার 3 months if there is another variant that is coming out, তার কি অবস্থা হবে? কারেন্টলি যে ভেরিয়েন্টসগুলো এখনো আছে, they can be taken care of by vaccination. What are the indications and contraindications to vaccination? কোন কেসে আপনি ভ্যাকসিন দিতে হবে আর কোন কেসে ভ্যাকসিন দেওয়া যাবে না? ভ্যাকসিন ক্যান বি গিভেন টু এনি পপুলেশন, ঠিক আছে। স্পেশালি যে ফাইজারের ভ্যাকসিনটা আছে সেটা 12 বছরের ওপরে বাচ্চাদের দেওয়া যেতে পারে, কিন্তু অন্য ভ্যাকসিনসগুলো 18 বছরের ওপরে বাচ্চাদের দেওয়া যেতে পারে। এজ লিমিটের হায়ার এজ লিমিটের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই যে কোন বয়সের লোকদের দেওয়া যেতে পারে না। এটা ছাড়া কন্ট্রাইন্ডিকেশন, ভ্যাকসিন কাদের দেওয়া যেতে পারে না, খালি তাদেরকে দেওয়া যেতে পারে না যাদের অ্যালার্জিক রিয়াকশন হয়েছে ভ্যাকসিন দেওয়ার জন্য। তাদেরকে তাদের ডাক্তারদের সঙ্গে কথা বলাও দরকার আছে। দে ক্যান টেক কেয়ার অফ দ্যাট, কি যদি এটার জন্য হয়েছে তাহলে তারা কি করা উচিত সেকেন্ড ভ্যাকসিনেশনের জন্য, সেকেন্ড ডোজের জন্য। তাছাড়া কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই ভ্যাকসিন না দেওয়া। ক্যান অ্যানালজেসিক্স অর অ্যান্টিপ্যারাটিক্স বি টেকেন ফর সাইড এফেক্টস ফলোইং ভ্যাকসিনেশন? ইয়েস। অনেক সময় কি হয়, আপনারা ইঞ্জেকশন নিতে যান, বলা হয় যে গা হাত পা ব্যথা করবে বা জ্বর আসতে পারে, লোকে প্যারাসিটামল খেয়ে যায়, বা জ্বর না আসার আগে সে বাড়িতে এসে একটা প্যারাসিটামল খায়। এরকম কিছু করার দরকার নেই। যদি জ্বর আসে তাহলে আপনি প্যারাসিটামল খাবেন ভ্যাকসিনের পরে, ঠিক আছে, সেটা একটা রাত্রে আপনি খেয়ে শুরু হওয়ার জন্য, বা যদি জ্বর আসে তাহলে। কিন্তু দের ইজ নো নিড কি আপনি প্রথমে প্যারাসিটামল খেয়ে ভ্যাকসিন নিতে যাচ্ছেন বা ভ্যাকসিন নিয়ে ইমিডিয়েটলি প্যারাসিটামল খাওয়া, এরকম করার কোনো দরকার নেই। যদি কোনো রকম কষ্ট হয় বা কোনো রকম জ্বর টর বা কোনো রকম গা হাত পা ব্যথা করে, ইউ ক্যান টেক আ প্যারাসিটামল আফটার দ্যাট। ক্যান আদার ভ্যাকসিন বি গিভেন উইথ কোভিড-19 ভ্যাকসিন? ধরুন কারোর বিসিজি বা টেটানাসের ভ্যাকসিন নেওয়ার টাইম আছে, তার সঙ্গে সে করোনা ভাইরাসের ভ্যাকসিনও ডেট একই দিনে পড়েছে বা 1-2 দিন পরে পড়েছে, তার সঙ্গে কোনো অসুবিধা নেই। দে ক্যান টেক বোথ দ্য ভ্যাকসিনস টুগেদার। তাও আই উড অ্যাডভাইস দ্যাট ইউ স্পিক টু ইউর ওন ফিজিশিয়ান, যে ডাক্তারের সঙ্গে আপনি কথা বলছেন যে আপনার ভ্যাকসিনের স্কেডিউল ডেট আছে বা আপনার 8টা ভ্যাকসিন আছে। স্টাডিজ ডাজন্ট সে কি আপনি ভ্যাকসিন নিতে পারেন না, কিন্তু ইট ইজ বেটার যে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন যে যার কাছে আপনি ভ্যাকসিন নিতে যাচ্ছেন। Should people who have had a coronavirus infection be vaccinated? যদি কারোর করোনা ভাইরাস হয়ে গিয়ে থাকে তার কি ভ্যাকসিন নেওয়া উচিত? প্রথমে বলা হচ্ছিল যে প্রথম 3 মাস তারা যদি না নেয়, এটাকে দেখা গেছে যে প্রথম 90 days এর মধ্যে তাদের চান্সেস অফ গেটিং ইনফেক্টেড উইথ সেকেন্ড ইনফেকশন ইজ লেস। দ্যাট ইজ কারেক্ট। আপনার যদি করোনা ভাইরাস হয়ে গিয়ে থাকে, আপনি ভ্যাকসিন তা সত্ত্বেও নেবেন, ঠিক আছে, দের ইজ নো টাইম পিরিয়ড। কিন্তু আপনার 90 days উইন্ডো পিরিয়ড আছে, যে 3 মাসের মধ্যে আপনাকে ভ্যাকসিন নিতে হবে। যদি আপনার করোনা ভাইরাস হয়ে গিয়ে থাকে, আপনার ভ্যাকসিনের ডেট 1 সপ্তাহ পরে আছে, আপনি নিতে পারেন 1 সপ্তাহ পরেও সেই ভ্যাকসিন। আর আপনি ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আপনাকে ভ্যাকসিনটাকে নিতে হবে, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম এটা ডাক্তাররা বলে যে ঠিক আছে আপনি 3 মাস ওয়েট করতে পারেন। তার কারণ হচ্ছে যে ভ্যাকসিন যেহেতু এখন জেনারেল পপুলেশনকে দেওয়া দরকার আছে, তাই জন্য আপনি যদি ওয়েট করতে পারেন 3 মাস, ইট ইজ ফাইন, ভয় পাবার কিচ্ছু নেই। 3 মাসের উইন্ডো পিরিয়ড থাকে, কিন্তু ভ্যাকসিন আপনাকে নিতে হবে ইভেন ইফ ইউ আর ইনফেক্টেড উইথ করোনা ভাইরাস।
আপনি যদি প্রথম ভ্যাকসিন নেন আর তারপরে যদি আপনার করোনা ভাইরাস হয়ে গিয়ে থাকে, তারপরে আপনার সেকেন্ড ডোসেজ আসছে, ইউ আর গোইং টু টেক ইউর সেকেন্ড ডোজ। এমন কোনো রুল নেই যে আপনি সেকেন্ড ডোজ নেবেন না যেহেতু আপনি ইনফেক্টেড হয়ে গেছেন করোনা ভাইরাসে আফটার ফার্স্ট ভ্যাকসিন ডোজ। Should individuals who are fully vaccinated continue to wear masks and physically distance? Yes. আপনি ভ্যাকসিন নেওয়ার পরও আপনাকে ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করতে হবে and you will have to continue wearing masks for that. What should I tell people about donating blood or plasma during the pandemic? যদি কারো ব্লাড ডোনেশন থাকে বা যে দিতে চায় সে দিতে পারে। করোনা ভাইরাস ইনফেক্টেড বা এসিমটোমেটিক পপুলেশন থাকলে যে সে ব্লাড ডোনেট করতে পারবে না এমন কিছু নেই। যদি তার করোনা ভাইরাস হয়ে গিয়ে থাকে, নতুন স্টাডি মনে করে যে আপনি আপনার প্লাজমা দিতে পারেন যাতে অন্য পেশেন্টরা ঠিক হতে পারে। ইট ইজ ট্রু। আপনি ইট ইজ আ নোবেল থিং। আপনি হসপিটালে গিয়ে কথা বলতে পারেন, আপনি আপনার প্লাজমা ডোনেট করতে পারেন, যার জন্য যদি অন্য পেশেন্ট যারা ক্রিটিক্যালি ইল, কারণ আপনার প্লাজমার মধ্যে সেই ইমিউন সেলস গুলো আছে যেটা যে ক্রিটিক্যালি ইল পেশেন্ট আছে তার জন্য ওটা হেল্পফুল হবে। তো দে ক্যান ডু ইট ওয়েল। এইটা নিয়ে আমি শেষ করছি আমার প্রেজেন্টেশন। এটা আমার ইমেল আইডি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে যে এখানে বলতে পারছে না বা টাইমের শর্টেজে, দে ক্যান জাস্ট ইমেল মি। আপনারা ইমেল করতে পারেন, আমার আই উইল গেট ব্যাক টু ইউ অল। থ্যাংক ইউ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি একটা কি দুটো কোয়েশ্চেন নিতে পারি, বিকজ আই এম সরি, আই লিটল রানিং late. I have to go and see some patients also in the hospital. I will be happy if there is any questions. ডক্টর দাসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও সহজভাবে এপিডেমিওলজির মতো কঠিন তথ্যগুলো আমাদের বোঝানোর জন্য এবং ভ্যাকসিন সংক্রান্ত আমাদের যে প্রশ্ন থাকে জেনারেলি সেগুলোকে আনসার দেওয়ার জন্য। আমি নিশ্চিত যে ছাত্রছাত্রীদের অনেক ভ্রান্ত ধারণা আজ স্পষ্ট হয়েছে। যদি অডিয়েন্সের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি নিজের মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। যদিও ডক্টর দাস একটা কি দুটো প্রশ্নের বেশি নিতে পারবেন না টাইম শর্টেজের জন্য। আর যখন কোয়েশ্চেন করবেন অবশ্যই কোয়েশ্চেন করার পূর্বে নিজের পরিচয়টি দেবেন। হ্যাঁ, তোমার নামটা বলো, ডিপার্টমেন্টটা বলো, কোয়েশ্চেনটা বলো। চন্দন কর্মকার, জেনারেল প্রোগ্রাম কোর্স, বলছি 6 সেম। হ্যাঁ, কোয়েশ্চেনটা বলো। বলছি এখন তো বাজারে অনেক ধরনের মাস্ক পাওয়া যায়, তো এখানের মধ্যে কোন মাস্কটা পাওয়াটা আমাদের সেফ মনে হচ্ছে এখন? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কাদের মানে যে টাইপ অফ মাস্ক তো অনেক রকমের আছে। তুমি কিসের জন্য মাস্কটাকে বা আপনি কিসের জন্য মাস্কটাকে ইউজ করছেন। আপনি যদি কোনো রকম পেশেন্ট বা হেলথ কেয়ার সেটিংসে না আছেন, তা যেটা আপনি মাস্ক পাচ্ছেন বা যেটা পাওয়া যায় সেটাতে খুব একটা অসুবিধা নেই। কারণ আপনি যদি বেশিক্ষণ বাড়িতে থাকছেন বা আপনি প্রিভেন্টিভ মেজার্স হিসেবে মাস্ক পরে বাইরে যেতে চান বা বেশি আপনি ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখছেন, তো টাইপ অফ মাস্ক ডাজন্ট মেক মাচ অফ আ ডিফারেন্স। আমি আগেই বলেছি যদি আপনি কাপড়ের মাস্কও পরতে চান, আপনি কাপড়ের মাস্কটাকে ভেতরে পরুন, আর ওপরে যেটা ডিসপোজেবল মাস্ক যেগুলো হসপিটালে পাওয়া যায় বা যেগুলো আমরা নর্মাল মাস্ক হিসেবে পরি ওটাকে আপনি বাইরে পরতে পারেন। ঠিক আছে, কাপড়ের মাস্কটাকে আপনাকে ধুতে হবে পার এভরি ডে প্রিকশনারি মেজার হিসাবে, উইচ ইজ গুড। ঠিক আছে, দ্য টাইপ অফ মাস্ক দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি একটা ডাক্তার বা যারা নার্সিং স্টাফ যারা হসপিটালে পেশেন্ট দেখছে তাদের জন্য দ্য সিলেকশন অফ মাস্ক ইজ মোর ইম্পর্টেন্ট, but not for the general public. So whatever you are getting it is fine. The only thing is just wear a mask, know how to wear a mask, কিভাবে মাস্ক পরা উচিত সেটা ইম্পর্টেন্ট। আর যদি কাপড়ের মাস্কটাকে ভেতরে পরে বাইরে আপনি ডিসপোজেবল মাস্ক পরতে পারেন, নাক মুখ ঢেকে আপনাকে যেতে হবে and maintain the physical distancing. কোনো N95 বা এসব মাস্কের খুব জরুরি আছে স্পেশালি ইন জেনারেল পাবলিক, এরকম কোনো দরকার নেই। আর যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারে। ওকে স্যার। Hello. Yeah.
হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে সুদেশনা, আমাকে? কোয়েশ্চেন করো। হ্যাঁ, হ্যাঁ, পরিচয়টা হ্যাঁ, দাও তারপরে কোয়েশ্চেনটা করো। নমস্কার। হ্যাঁ, আমি সুদেশনা বসু, আমি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের একজন টিচার। আমার প্রশ্নটা হলো, আমার বাবা প্রায় 73 বছর বয়স, তো উনি 3 বছর পেসমেকারের উপরেই আছেন, হার্টে একটু সমস্যা ছিল এই জন্য। তো ওনার ক্ষেত্রে কোনো বাড়তি সতর্কতা নেওয়ার কি দরকার রয়েছে এই কোভিড-19 এর সিচুয়েশনে? হ্যাঁ, সেটাই আমি যেটা বলছিলাম যে স্পেশাল পপুলেশনস এর ব্যাপারে, স্পেশাল পপুলেশন উনি যেমন ওনার কোমরবিডিটিস আছেন, ওনার হার্টের প্রবলেম আছে বা ওটা, তো বাড়তি সতর্কতা নেই। যেমন নর্মাল সতর্কতা, যেমন মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখার, এমনকি বাড়ির মধ্যে একটা ওয়েল ভেন্টিলেটেড প্লেসে ওনাকে অ্যাভয়েড করা, কোনো গ্যাদারিং এ যাওয়া, আহ, আহ, বা বেশি লোকের কন্ট্যাক্টে আসা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ। হুম। Well, thank you, Dr. Ghosh. And I'm sorry, I won't be able to take any more questions, but আবার আমি বলছি আমার নিজের ইমেল আইডি আমি দিয়েছি, and I will be happy to answer any questions later. Running a little short of time. স্যার আমরা Thank you কুইকলি all. প্রোগ্রামটাকে র‍্যাপ আপ করে দিচ্ছি, জাস্ট বিয়ার উইথ আস উইথ 5 মিনিটস মোর। Yeah, thank you again for giving me the opportunity to speak হ্যাঁ over স্যার, here. Thank you. 5 মিনিট একটু ওয়েট করুন, আমরা প্রোগ্রামটা এখনই র‍্যাপ আপ করে দেব। ডক্টর দাসের যেহেতু আমাদের মতো রবিবারের ছুটি নেই, কাজে ওনার রাউন্ডস আছে, হসপিটালে যেতে হবে, তাই ওনাকে বেশিক্ষণ আর আমরা আটকে রাখবো না। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি আবার বলছি, আপনাদের যদি প্রশ্ন থাকে ডক্টর দাসের ইমেল আইডিতে করতে পারেন, উনি ইমেল মারফত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। তো আমরা অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছি। এবার প্রথা মেনে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা স্টুডেন্ট কাউন্সিলিং সেলের মেম্বার শ্রী বাসব দাস মহাশয়। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ বাসব, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই কলেজের পক্ষ থেকে ডক্টর সোমদীপ্ত দাসকে। তিনি তার ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে সময় দিয়েছেন। আমরা প্রথমে শুনছিলাম যে তিনি ভোর 5টা থেকে শুরু করেছেন এই প্রোগ্রাম, এবং এত সকালে উঠে তিনি আমাদের সময় দিয়েছেন, যে তাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানে আমাদের মাঝে রয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুস্মিতা পণ্ডিত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুস্মিতা পণ্ডিত, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, ম্যাডাম আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ জানাই মহাবিদ্যালয়ের সকল অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রী বৃন্দকে। আমরা যেহেতু গুগল মিটে অনুষ্ঠানটি করছি, তাই 100 জনের বেশি ছাত্রছাত্রীকে আমরা এবং অধ্যাপক অধ্যাপিকাদের আমরা সুযোগ দিতে পারিনি, অনেকে যুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন। তাদের সকলের জন্য আজকে যে অনুষ্ঠানটি রয়েছে সেটা আমরা ইউটিউবে, আমাদের কলেজের ইউটিউবে আপলোড করবার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। থ্যাংক ইউ বাসব। অসংখ্য ধন্যবাদ আবার ডক্টর দাসকে, যে উনি এতটা সময় আমাদের দিলেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আজকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এখানে প্রেজেন্ট ছিলেন এবং এতক্ষণ ধরে পেশেন্টলি ওনার কথা বক্তব্য শুনলেন। আশা করছি আগামী দিনেও আমরা স্টুডেন্ট কাউন্সিলিং সেল থেকে এরকম ইম্পর্টেন্ট ইস্যুস এর উপরে প্রোগ্রাম করব এবং তখনও আপনাদের সহযোগিতা, পার্টিসিপেশন দুটোই পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে প্রোগ্রাম শেষ করছি। নমস্কার। Thank you. Thank you, sir. Thank you, ma'am. Thank you, sir. Thank Thank you. you, sir. Thank you, sir. ধন্যবাদ। Thank you, sir. Thank you, sir.